আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেটিতে একটি সম্ভাব্য বিরতি চলছে। সম্ভাব্য বিরতি বলতে যেটা বুঝাচ্ছি, আমার দৃষ্টিতে বা আমার যে সিক্স সেন্স, সেখানে মনে হলো যে এটি একটি সাময়িক বিরতি। স্থায়ী বিরতিতে যাওয়া এই দুটো রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না। এর কারণ হলো দুটো রাষ্ট্রই যুদ্ধ করতে গিয়ে এমন কতগুলো রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং তাদের জীবনে সফলতা এবং ব্যর্থতা এমনভাবে এসেছে, এটি অমীমাংসিত রেখে তাদেরকে বিরতিতে যেতে হয়েছে। এখানে একটি অবাক করা বিষয়, সেটি হলো ইসরায়েলি জাতি, তাদের যে ঐতিহাসিক অস্থিরতা, তাদের যে দাম্ভিকতা এবং বিশ্বব্যাপী মহাকালে তাদের জন্য মানুষের যে অভিশাপ এবং আল্লাহর যে অভিশাপ, এই জিনিসগুলো এই জমিনে কিভাবে কাজ করে তা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে উদাহরণ সৃষ্টি করেন এবং যা কিনা ইতিহাসে লেখা রয়েছে, তার একটা দৃশ্যপট রচিত হয়ে গেল 2025 সনের জুন মাসে। আমরা যারা ইরানের অস্তিত্বকে স্বীকার করতাম না এবং আমরা যারা প্রথমে ধরে নিয়েছিলাম ইরান 24 ঘন্টা টিকতে পারবে না, আমরা যারা ধরে নিয়েছিলাম যে ইরানের আলী খামেনিকে মেরে ফেলা হবে এবং তাকে কবর কোথায় দেওয়া হবে, এটা নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম, তখন একটা জাতির যে বীরত্ব, তার যে সাহস, তার যে সীমিত সম্পদ দিয়ে তার লড়াই করার সংগ্রামের যে ইতিহাস এবং একটি রাজার জাতি হিসেবে সারা পৃথিবী শাসন করার যে শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক যোগ্যতা তাদের রয়েছে জনগণের এবং নেতাদের, সেটি নতুন করে আবার ইরান প্রমাণ করল। পৃথিবীতে খুব অল্প জাতিগোষ্ঠী রয়েছে যারা দীর্ঘকাল ধরে পৃথিবী শাসন করার সুযোগ পেয়েছেন এবং সেই জাতিগোষ্ঠীর মধ্যে প্রধানতম জাতিগোষ্ঠী কিন্তু এই পারসিকরা বা ইরানিয়ানরা। ইরানের এই যুদ্ধে, যাকে বলা হয় এই যুগের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সমান বয়সী বা একটু বেশি হবেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবং আয়াতুল্লাহ আলী খামেনি এইবারের যুদ্ধে যে ভূমিকাটা দেখিয়েছেন, তিনটি দৃষ্টিকোণ থেকে। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার অগাধ বিশ্বাস। এটা আমরা দেখেছি যে তিনি সবকিছু করেছে, তার সঙ্গে সঙ্গে আবার আল্লাহর দরবারে গিয়ে যেভাবে ফরিয়াদ করেছেন এবং যেভাবে মসজিদে গিয়ে কান্নাকাটি করেছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। এবং সেই দৃশ্য দেখে আমরা যারা কম ঈমানের লোক, আমরা ধরে নিয়েছি যে তিনি মৃত্যু ভয়ে কান্নাকাটি করছেন। এই গেল এক। ২ নম্বর হলো যে তিনি বাংলা, ইংরেজি, ইতিহাস, না আমি আবার বাংলা ভাষা না, ঠিক তিনি ইংরেজি ভাষা, ফার্সি ভাষা মানে তাদের নিজের ভাষা, তিনি মানবজাতির ইতিহাস এবং ইরানের ইতিহাস, এই ব্যাপারে তার যে পাণ্ডিত্য, তার দুটো ভাষণের মধ্যে আমরা সেটা দেখতে পেরেছি। তিনি একটা বিপ্লব কিভাবে হয়, সেই বিপ্লব কিভাবে বাস্তবায়ন করা হয় এবং তিনি যে কাজগুলো করছেন ইতিহাসের আলোকে, সেটা যে সঠিক পথে আছে, এটা তিনি নিজে বুঝতে পেরেছেন এবং তার জাতিকে বোঝাতে পেরেছেন এই যুদ্ধের সময়টিতে। দ্বিতীয়ত, তার ধীশক্তি এবং প্রজ্ঞা, সামনের দিনগুলো দেখার ক্ষমতা এবং জটিলতর মুহূর্তে ধীর স্থির থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এইরকম হয়তো আলেকজান্ডারের ছিল, জুলিয়াস সিজারের ছিল, যুদ্ধক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদের ছিল, আমরা এবার আয়াতুল্লাহ খামেনিকে দেখলাম। একবার চোখ বাঁকা হয়নি, একবার চোখ বড় হয়নি এবং তার যে স্বাভাবিক কথা, আচার আচরণ, ঠিক সেইভাবেই তিনি কথা বলছিলেন। একবারও তিনি ধৈর্যহারা হননি। অথচ মিস্টার ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু এই সময়ের মধ্যে কতবার যে মেজাজ হারিয়েছেন এবং কতবার যে গালি দিয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। এবং তার যে জন্ম, তিনি তার পিতার যে উত্তরসূরি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তার পিতা এবং তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ একটা ধর্মীয় সম্প্রদায়, যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, হাজার বছর ধরে তারা ওই সমাজে সম্মানিত নেতা হিসেবে তারা স্বীকৃত এবং বংশ পরম্পরায় তারা এই পদটি ধারণ করেন এবং নিজেদের উত্তরাধিকার তারা তৈরি করেন। তো সেই দিক থেকে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তার বাবা যে তার দাদার সুসন্তান ছিলেন, সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ববাসীকে। আবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি তিনি যে একজন যোগ্য সন্তান পয়দা করে গেছেন, সেটা আলী খামেনির মাধ্যমে আমরা এবার দেখতে পেরেছি। এই যুদ্ধের যে চালচিত্র, এই যুদ্ধে ইরানি বাহিনীর যে আভিজাত্য এবং এখানে তাদের যে অপূর্ব রণকৌশল,
এবং একই সঙ্গে কূটকৌশল। সেটা তুরস্কের আঙ্কারা থেকে কাতার পর্যন্ত, কাতার থেকে রাশিয়ার মস্কো, রাশিয়ার মস্কো থেকে একেবারে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর। ইরানিয়ানরা এই সময়টিতে যে দক্ষতা দেখিয়েছেন, তারা যে বুদ্ধিমত্তা দেখিয়েছেন, প্রজ্ঞা দেখিয়েছেন, বিশ্বের যুদ্ধ এবং কূটনীতি, রণকৌশল এবং কূটনীতিক কৌশল একটা নতুন মাইলস্টোন তৈরি হয়ে গেল। এখন আমরা বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ, আমাদের ইরানিয়ান জাতির মতো এরকম আভিজাত্য নেই, বীরত্বের ইতিহাস নেই, এটাই বাস্তবতা। আমরা বলি বীর বাঙালি অস্ত্র ধরো, তারপরে অমুকের বিরুদ্ধে লড়াই করো। তো কয়বার কিভাবে অস্ত্র ধরেছি ইতিহাসের ছাত্র হিসেবে এই জিনিসগুলো স্মরণ করলে স্লোগানটা আসলে মিলে না। কিংবা জার্মান রক্ত, যেটাকে আর্য রক্ত বলা হয়, জার্মান রক্ত, পার্সিয়ান রক্ত, মানে এই যে পারস্যের রক্ত, সিরিয়ার রক্ত, পৃথিবীর প্রথম সভ্যতা তারাই তৈরি করেছিল ইউরোপে এবং এশিয়াতে, এবং পরবর্তীতে এটা বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তো সেই আর্য রক্তের যে বারবার বিজয়ী হয়ে ঘুরে দাঁড়ানো, তুরস্ক এর মধ্যে অন্তর্ভুক্ত। পারস্যের সঙ্গে সঙ্গে তুরস্ক, এই জাতিটি, তাদেরও আভিজাত্যের ইতিহাস রয়েছে, দুনিয়া শাসনের ইতিহাস রয়েছে। তো দেখুন, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ, এই দুটো মহাযুদ্ধে জার্মানি এবং তুরস্ক যেভাবে জড়িয়ে পড়েছিল এবং যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যেভাবে তারা দাঁড়িয়েছে, একইভাবে জাপানও প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ দ্বারা তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যেভাবে দাঁড়িয়েছে। আর ইরান প্রথম থেকেই তারা বারবার বিপদে পড়েছে এবং বারবার দাঁড়িয়েছে। এরকম ইতিহাস পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠীর নেই। আমরা যারা সাধারণ দেশ, আমরা এর থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনাব আলী খামেনি, তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারেন, এই বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। আর এরপর আলোচনা করব যে ইরাক ইরান এই যে আঞ্চলিক যে শক্তিমত্তা, সেই আঞ্চলিক শক্তিমত্তার সঙ্গে প্যান আরব যে যাকে বলা হয় জুরিসপ্রুডেন্স, এবং তার সঙ্গে এই যে জায়োনিজম, ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ, যেটিকে আমরা ইহুদি এবং নাসারা বলি, এই যে একটা যুদ্ধ হয়ে গেল, মনস্তাত্ত্বিক এবং অস্ত্রের যুদ্ধ, এই যুদ্ধের ফলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কী অবস্থা হবে এই যুদ্ধ পরবর্তী সময়, সেটি নিয়েও আকারে ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করব। প্রথমে তারেক রহমান সাহেবের ব্যাপারে বলে নেই। উনি এখন প্রবাসে আছেন, তার বাংলাদেশে ফেরা নিয়ে নানা রকম কাব্য মহাকাব্য রচিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি যেভাবে আশা করছেন সেভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা 0%। তার সংবর্ধনা, তার নিরাপত্তা, তারপরে তার নেতৃত্ব, এই পুরো জিনিসটি তিনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে হচ্ছে না। অন্যদিকে তার যে বাংলাদেশে না আসা বা আসার উপরে তার অস্তিত্ব, মানে তার রাজনৈতিক অস্তিত্ব এবং তার দলের অস্তিত্ব নির্ভর করছে। যে কাজটি তিনি করতে পারতেন 2024 সনের নভেম্বর মাসে, এবং যে কাজটি তিনি আদায় করতে পারতেন 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে, সেই কাজটি এখন তিনি পারবেন না, কোনো অবস্থাতে তিনি পারবেন না। তো কাজেই তাকে এই মুহূর্তে ঝুঁকি নিতে হবে, বেঁচে থাকতে হলে ঝুঁকি নিতে হবে আয়াতুল্লাহ আলী খামেনির মতো, এবং সেই ঝুঁকি ঝড়ের গতিতে, প্রচণ্ড ঝড়ের গতিতে। এবং তার এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্য দ্বিতীয় ব্যক্তির হাতে নয়, তৃতীয় ব্যক্তির হাতে নয়। আমি দূর থেকে যেটা লক্ষ্য করছি যে তিনি সবসময় কিছু ব্যক্তির প্রতি নির্ভরশীল হওয়ার চেষ্টা করেন, অনেকে বিশ্বাস করেন, অনেকের প্রতি নির্ভর করেন এবং অনেকের কাছে অনেক কিছু আশা করেন। এবং সবচেয়ে রূঢ় বাস্তবতা হলো যে তার এই প্রবাস জীবনে তার এই 3টি আশার, অর্থাৎ তিনি যেখানে আশা করেছেন একটি আশাও মিলেনি, কেউ তার আশা বাস্তবায়ন করেনি। তিনি যাদের প্রতি নির্ভর করেছেন কেউ তার মুখ রক্ষা করেনি, ভরসা করেছেন কেউ তাকে সঠিক সময় সঠিক বুদ্ধি দেয়নি, বরং তার আশীর্বাদ যাদের উপর পড়েছে সবাই তাকে ডুবিয়েছেন। আপনি চিন্তা করুন, এই যে গত 10 মাস ধরে এই বাংলাদেশে কারা রাজত্ব করছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো যে ওনার সঙ্গে যাদের, সেই ওনার যখন স্বর্ণ সময় ছিল 2001 থেকে 2005,
এই স্বর্ণের সময় ওনার যারা স্বর্ণ সঙ্গী ছিলেন, আর ওই সময়টাতে দুটো বলয়, হাওয়া ভবন কেন্দ্রিক একটা বলয় ছিল, আর একটা বলয় ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক একটি বলয়। তো ওখানে হারিস চৌধুরী যিনি ছিলেন তিনি ডুয়েল রোল প্লে করতেন। বেগম জিয়ার সঙ্গে এবং তার লোকজনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, আর হাওয়া ভবনের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। আর ওদিকে জনাব মোসাদ্দেক আলী ফালু সাহেব, তার নেতৃত্বে জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে পক্ষটি রয়েছে এবং যারা বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠজন, তাদের নেতৃত্ব যেভাবে প্রতিষ্ঠিত ছিল 2005 থেকে 2001 থেকে 2005 পর্যন্ত, তারা এই সময়টিতে এসে অত্যন্ত শক্তিশালী, খুবই শক্তিশালী। এবং অবাক করার ব্যাপার হলো যে এদের সঙ্গে বাংলাদেশের সবার সম্পর্ক ভালো। মানে ওই সময়টাতে 2001 থেকে 5 পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের যারা কর্তা ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে এই বাংলায় এই মুহূর্তে সবারই সম্পর্ক ভালো। কেবলমাত্র বিএনপির জনাব তারেক রহমানপন্থী যারা লোকজন রয়েছেন তাদের সাথে ছাড়া। এই গেল এক। 2 নম্বর হলো যে জনাব তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠজন ছিলেন হাওয়া ভবন কেন্দ্রিক, এদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে। একটি গ্রুপ যারা আছেন, যাদের সঙ্গে আমি নাম বলবো না, তারা এখন বিএনপি করেন না, বিএনপির সাথে সম্পর্ক ভালো নেই, তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক ভালো নেই। কিন্তু বাস্তবতা হলো যে এই মুহূর্তে বাংলাদেশে তারা যে সুবিধাজনক অবস্থানে আছেন, এরকম সুবিধাজনক অবস্থানে তারা 2001 থেকে 2005 সনেও ছিলেন না। তো তারা যে সুবিধাগুলো পাচ্ছেন, সেই সুবিধাগুলো মূলত একান্তই তাদের ব্যক্তিগত। আরেকটি গ্রুপ যারা আছেন, যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের সম্পর্ক আছে, এবং এদের একটা অংশ রাজনৈতিক, এদের একটা অংশ অরাজনৈতিক। তো তারা যতটা না সুযোগ পাচ্ছেন, তার সাথে বেশি দলের ভিতর এবং বাইরে চাপের মুখোমুখি হচ্ছেন, এবং এদের অনেকের বিরুদ্ধে এমন সব দুর্নাম এবং বদনাম মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে, যেই দুর্নাম এবং বদনাম মূলত 2001 থেকে 2006 সনে যে বদনাম ছিল, তার চাইতে আরও অনেক বেশি বদনাম ছড়িয়ে পড়েছে। এটা হলো রিয়ালিটি। একটা ছোট্ট উদাহরণ দেই। ঢাকা শহরে 2-3টা 5 স্টার হোটেল আছে। কক্সবাজারে খুবই নামকরা একটা 5 স্টার হোটেল আছে। আচ্ছা, তো এই কক্সবাজারের 5 স্টার যে হোটেল যে কয়েকটা রয়েছে এবং বহু সংখ্যক জমি, আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত দুর্নীতিবাজ, আমলা কামলা, তাদের মালিকানা এই সমস্ত জিনিসগুলো ছিল। এরপরে কক্সবাজার ওই অঞ্চলকে ঘিরে মাছের ঘের, তারপরে ইয়াবা চালান চোরাকারবারি, এরপর আরও অনেক কিছু, যত সব 2 নম্বরই রয়েছে। আমরা শুধু বদিকে বলতাম ইয়াবা বদি, কিন্তু ওখানে সবচেয়ে বড় যে আর্থিক সন্ত্রাস, অস্ত্র এবং গোলাবারুদ চোরাচালানের মতো ঘটনা, হাজার কোটি, এর সঙ্গে একেবারে সরাসরি কারা জড়িত ছিল এটা ওপেন সিক্রেট। তো সেই কাজগুলো এখনো চলছে। কারা জড়িত, কারা এর মালিকানার সাথে জড়িত, এবং আলটিমেটলি এগুলো মানুষের মুখে মুখে যখন ফিরছে, বদনামটা কার নামে হচ্ছে, এই বিষয়গুলো তো বুঝতে হবে। কিন্তু এই বদনামগুলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে না, এই বদনামগুলো যে আওয়ামী লীগের হচ্ছে না, এবং এই বদনামগুলো জামাতেরও হচ্ছে না, এটা শতভাগ নিশ্চিত। তো দলের নেতা হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে বুঝতে হবে যে আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে কী হচ্ছে, মানুষ কি বলছে। এবং মানুষ, আমরা যতই আশা করছি, শেখ হাসিনা যেমন আশা করছে যে তিনি এলেই সারা বাংলাদেশ আবার তাকে আপা করে বরণ করে নেবে, তারেক রহমান সাহেব আশা করছেন যে তিনি আসার সঙ্গে সঙ্গে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনিকে যেভাবে ইরানবাসী গ্রহণ করেছিল, তাকেও ঠিক সেইভাবে গ্রহণ করবে। তো তিনি আসবেন, আসার পর জাস্ট 24 ঘন্টার পরে তার সেই ভাইবটা আর থাকবে না। এর কারণ হলো ইতিমধ্যে যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো জাতীয় অর্থনীতিকে তছনছ করে ছেড়ে দিয়েছে। এবং এই সরকারের ব্যর্থতা, তার সঙ্গে সঙ্গে আরও যাকে বলা হয় আইনশৃঙ্খলার অবনতি, মব জাস্টিস, এই বিভিন্ন কারণে মানুষের মন ঠন ভেঙে গেছে। পুরো জাতির যে অর্থনীতি, জিডিপি অর্ধেকে নেমে এসেছে। এই জায়গা থেকে যদি জনাব তারেক রহমান সাহেবকে বের হয়ে আসতে হয়, তাহলে তাকে আয়াতুল্লাহ আলী খামেনির মতো, মানে অন্যের বুদ্ধিতে হবে না, নিজে জানতে হবে, নিজে পড়াশোনা করতে হবে, এবং নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে সকল কর্মের দায় নিজেকে নিতে হবে, এবং নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। ধরে নিতে হবে যে না, আমি বেনজির ভুট্টোর মতো মরে যাব। আয়াতুল্লাহ আলী খামেনি যেটা করেছেন যে আমাকে আমেরিকা মেরে ফেলবে, তা আমি মরে গেলে আমার উত্তরাধিকারী কী হবে। পরপর 3 জন উত্তরাধিকারী তিনি মনোনয়ন দিয়ে রেখেছেন। তার কাছে জীবনটা এত তুচ্ছ, তিনি বলেছেন যে
এই পৃথিবীতে আমার কোনো মূল্য নেই। আমার যতটুকু মূল্য তার চেয়ে কম মূল্য আমার শরীরের, আমার আত্মার। তো কাজেই এ জীবন নিয়ে আমি চিন্তিত নই। ঠিক সেই জায়গাতে এখন যদি এই দেশ বাঁচাতে হয়, বিএনপিকে বাঁচাতে হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেবকে অ্যাবসোলিউটলি নিজের বুদ্ধিতে চলতে হবে। নিজের বুদ্ধিতে এর বাইরে হবে না। অন্য যারা আছেন, তার সাথে যারা চলছেন, ফার্স্ট থিং হলো দে আর দেয়ার সার্ভেন্ট। খুবই খারাপ শোনায়। এদের মন মানসিকতা হলো কৃতদাসের মন মানসিকতা। এরা সঙ্গী হতে পারে না, সঙ্গী হতে পারে না। এরা ফেলো অ্যান্ড ফ্রেন্ডস হতে পারে না। এরা সবসময়ই যারা লেজুর ভিত্তিক করে, দল টানা, এদের মধ্যে সবসময় একটা কৃতদাসের মনোভাব থাকে। তো তিনি যদি কোনো কৃতদাসকে বন্ধু বানাতে চান, কৃতদাসকে সহচর বানাতে চান, তাহলে তার জীবন মানে তিনি নিজেকে মৃত্যুকূপে ফেলে দিলেন। আমরা সেই যে রাজাবাদশার ইতিহাস শুনেছি, সেই রাজাবাদশার ইতিহাসে দেখবেন কী করে হয়, রাজার বন্ধু রাজা হয়, রাজপুত্রের বন্ধু রাজপুত্র হয়। মানে এটা হলো বন্ধু, বন্ধু রাজপুত্র হয়। আর রাজার ছেলের সঙ্গে অর্থাৎ রাজপুত্রের সঙ্গে সঙ্গী হিসেবে, কম্পেনিয়ন হিসেবে কে চলে? মন্ত্রীপুত্র।